হ্যালো এভরিওয়ান, আমি প্রণয় এবং তোমরা দেখছো প্রণয়স ম্যাথ। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরআরবি এনটিপিসি গ্রুপ ডি টার্গেট সিরিজ। তো এই সিরিজের এটি হচ্ছে সপ্তম ক্লাস। তোমরা সকলেই জানো এই সিরিজে আমি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করে দিই উইথ ট্রিক এবং টিপসের সাহায্যে। যারা রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম দেবে তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি। তারা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও যারা বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা ভিডিওটি খুবই ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো, তাদের বেসিক থেকে অ্যাডভান্স পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে বলতে চাই, এরকম ফ্রি নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সকলে মিলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। ওকে, সো আমরা দেরি না করে শুরু করে নিচ্ছি আমাদের আজকের এই টেস্ট সিরিজ। আজকে আমি যে টেস্ট পেপারটি তোমাদের অর্থাৎ টেস্ট সেটটি তোমাদের সলভ করাবো সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 11 এপ্রিল 2016 সালের ফার্স্ট শিফটের পেপার। ঠিক আছে, তো 1 নাম্বার বলেছে আমাদের সরল গড়ন। খুবই সিম্পল একটি সরল, আমি তাও তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যাদের বললাম আমি, যাদের কনসেপ্টে দুর্বল রয়েছে বেসিকে, তারা অবভিয়াসলি মনোযোগ সহকারে দেখো আর শিখতে পারবে। আর যারা অ্যাডভান্স একটু শিখে গেছো তাদেরকে বলবো তোমরা আমার স্টেপগুলো ফলো করবে না, তোমরা মাইন্ড ক্যালকুলেশন করে অ্যান্সার বের করার চেষ্টা করবে। ওকে, দেখে নাও। প্রথমে দেওয়া রয়েছে আমাদের 5x ব্র্যাকেটে x প্লাস 2 প্লাস 4x। ঠিক আছে, দেন আমরা কি করব, যখনই ব্র্যাকেটের পাশে কোনো সংখ্যা দেখব আমরা বুঝে নেব এটা কিছু নেই, তার মানে মাল্টিপ্লাই রয়েছে। তাহলে 5xকে প্রথমে xকে দিয়ে গুণ করব, তারপরে 5xকে দিয়ে 2কে গুণ করে নেব। তাহলে আমাদের দাঁড়াবে 5x স্কোয়ার প্লাস 5 দুগুনি 10 অর্থাৎ 10x এবং 4x 4x তো অলরেডি রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি 5x স্কোয়ার প্লাস 14x। ওকে, অর্থাৎ দেখো আমাদের ডি নাম্বার অপশনটি হয়ে গেল রাইট অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন বলেছে, একজন দোকানদার ওজনে কারচুপির মাধ্যমে ফল কেনা এবং বেচার সময় 11% পর্যন্ত প্রতারণা করে। এখানে কিন্তু কোশ্চেনটিতেই অ্যান্সার লুকানো আছে, আমাদের কোশ্চেনটিকে ভালো করে বুঝতে হবে। তার মানে একটি লোক রয়েছে, সে 11% কারচুপি করে। যারা যারা এটা ভাববে তারা পুরোটাই রং, কেননা কোশ্চেনটা ভালো করে বলো। বলেছে ফল কেনা ও বেচার সময় 11% প্রতারণা করে। তার মানে লোকটি যখন ফল কেনে তখন 11% প্রতারণা করে, আবার লোকটি যখন ফল বিক্রি করে তখনও 11% লাভ করে। ঠিক আছে, তার মানে লোকটি দুটো লাভ করলো, অর্থাৎ একে ধরে নিচ্ছি এ, একে ধরে নিচ্ছি বি। তার মানে সেই লোকটি একটি দ্রব্য বিক্রি করতে দুবার লাভ করলো। এরকম অঙ্ক যখন আমরা দেখব তখন তাদের সাকসেসিভ পার্সেন্টেজ বের করে দেব। তো সাকসেসিভ পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় তোমরা ফর্মুলা জানো, বাট এর নাম সাকসেসিভ পার্সেন্টেজ এটা জানো না। ফর্মুলাটা দেখে নাও, বুঝতে পারবে। ফর্মুলাটি হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। যারা যারা আমার ভিডিও অনেকদিন আগে থেকে দেখো তারা অবভিয়াসলি এই ফর্মুলাটিকে চিনতে পারবে। আর যারা প্রথম দেখছো এই ফর্মুলাটি কি, তোমরা তাহলে স্ক্রিনশট অথবা খাতায় তুলে নাও। এটা কিন্তু খুবই একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, তো দেখো কীভাবে অ্যাপ্লাই করব। দেখো সেই লোকটি 11% লাভ করেছে, অর্থাৎ প্লাস 11, আবার 11% লাভ করেছে। এখন দেখো প্লাসে প্লাসে মিলে আমাদের হয়ে গেল প্লাস, তাহলে 11 ইন্টু 11 বাই 100। খুবই সিম্পল একটি প্রসেস। যদি এখানে ক্ষতি করতো অর্থাৎ মাইনাস হতো তাহলে প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হতো। ওকে, এখানে যেহেতু দুটোই লাভ করেছে সেই জন্য আমি প্লাস করে দিলাম। তাহলে এখানে করলে হচ্ছে আমাদের 22 প্লাস 11 গুণ করলে আমাদের 121 হচ্ছে, এবং দুটো শূন্যর জন্য 2 ঘর আগে দশমিক। ঠিক, যোগ করে দিই তাহলে আমাদের দাঁড়াবে 23.21। তার মানে সে এত টাকা বা এত অংশ লাভ করেছে, এত পার্সেন্ট লাভ করেছে। দেখো বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তৃতীয় প্রশ্ন, লাভ ক্ষতি থেকে কি বলেছেন, 2% এবং 18% লাভে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের মধ্যে নগদ পার্থক্য হলো 3 টাকা। ভালো করে পড়ো কোশ্চেনটি। নগদ পার্থক্য হলো 3 টাকা, দ্রব্য দুটির বিক্রয় মূল্যের অনুপাত কত। তার মানে একটি লোক যদি 100 টাকা একটি দ্রব্য কিনে থাকে, সে কি করেছে 2% লাভ, অর্থাৎ 102 টাকায় বিক্রি করেছে।
আবার সেই 100 টাকায় কিনেছে এবং 18% লাভ অর্থাৎ 118 টাকায় বিক্রয় করেছে। তাহলে তাদের বিক্রয় মূল্যের অনুপাত কত? জাস্ট এইটার অনুপাত বের করলেই হয়ে যাবে। দেখো এখানে 3টি আমাদের বোকা বানানোর জন্য দেওয়া রয়েছে, তো অনেকেই এর পার্থক্য বের করার চেষ্টা করবে 3, বাট পার্থক্য 3 বের হবে না। ওকে, আমাদের এইটুকু পার্টি জানতে চেয়েছে, এটার কোনো ভ্যালু নেই এখানে। তাহলে আমি করে দিচ্ছি অনুপাত। যেহেতু এটা এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, তো এটা প্রথম, এটা দ্বিতীয় অনুপাত। ওকে, কাটাকাটি করে দিই 2 দিয়ে। 5 দুগুনি 10, 2 1 2, আবার 5 দুগুনি 10, 9 দুগুনি 18, অর্থাৎ তাদের বিক্রয় মূল্যের অনুপাত 51:59। এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মান নির্ণয় করো, খুবই সিম্পল, 0.592, 0.8। খুবই বাচ্চা একটি অঙ্ক, তাও আমি তোমাদেরকে একটু সোজা করে বুঝিয়ে দিই। যখনই ভাগ থাকবে তাও আবার দশমিকের সাথে, তো জাস্ট দশমিকগুলোকে ভুলে যাও, ঠিক আছে? দশমিককে ভুলে যাও। এখন দেখো কী করছি, ভাগ করে দিচ্ছি। ভাগ করলে আমাদের আসছে 74। ওকে, এখন একটা জিনিস দেখো, এখানে কয় ঘর আগে দশমিক রয়েছে? 3 ঘর আগে। নিচে 1 ঘর আছে, তার মানে উপরে 3 ঘর আগে দশমিক, নিচে 1 ঘর আগে দশমিক। তাহলে কি হয়ে যায়? ভাগের সময় দশমিকগুলি বিয়োগ হয়ে যায়। তাহলে 3 আর 2 বিয়োগ করলে 2 ঘর, অর্থাৎ দশমিকটি থাকবে আমাদের 2 ঘর আগে, অর্থাৎ 1 2, তাহলে এখানে অর্থাৎ 0.74 হয়ে যাবে রাইট অ্যান্সার। বি নাম্বার অপশন দেখো, এখানেও কারেক্ট অ্যান্সার। মান নির্ণয় করো, বলেছে 69696 ইন্টু 9999। খুবই সুন্দর একটি মাল্টিপ্লাই, বাট আমরা অনেকে ভুল করে কি করব? নর্মাল প্রসেসে মাল্টিপ্লাই করব, যেটা আমাদের 100% বেশি সময় লাগবে। বাট আমরা কি করব? ট্রিক্সের মাধ্যমে করব। তাহলে আমি একটু ট্রিক লিখে নেই, 69696। এখন আমি 9999কে কী লিখতে পারি? 10,000 - 1 লিখতে পারি, কারণ ঘুরে ফিরে তো এই লাইনটাই আমাদের আসতে হবে, এসে গেছে। এখন সেপারেটলি গুণ করো, সেই সরল করার মতো করে, প্রথমে এর সাথে এটা, তারপরে এর সাথে 1। ওকে, তাহলে 69696, কটা শূন্য? 1 2 3 4, মাইনাস 69696। দেখো তোমাদের গুণ করতে হলো না, জাস্ট বিয়োগ করলেই তোমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে এখানে যেহেতু 6 রয়েছে, তাহলে শেষে আমাদের 4 থাকবেই, তারপরে 9, তাহলে 0 থাকবেই, তারপরে এনে 6 রয়েছে, তাহলে 3 7 হয়ে গেল, তারপরে আবার 9 10 0 আসলো আমাদের ঘুরে ফিরে, তারপরে কত আসছে? আমাদের 9 আসছে। দেখো এখন 90304 কোথায় রয়েছে? 90304, হ্যাঁ, অর্থাৎ দেখো বি নাম্বারই আমাদের কারেক্ট মিলছে, কেননা 90304 এখানেই রয়েছে। সরি, একটু গন্ডগোল রয়েছে। দেখো এখানে 666 রয়েছে, কিন্তু এখানে তো কোনো কিছু নেই, বিয়োগ তো এখানে হবে না। এই কারণে কি করবে তোমরা, যখন শেষের সংখ্যাগুলোকে মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে? যদি দেখো একই রকম সংখ্যা রয়েছে দু ক্ষেত্রেই, তাহলে কি করবে? পুরোটি করে নেবে জাস্ট। তাহলে 8, এখানে 6, এখানে 9, এখানে 6, যেহেতু দুটোই একই রয়েছে এই নিচের পার্টটুকু, তাহলে আমরা পুরোটা করে নিলাম। তাহলে এটা কোথায় রয়েছে? এটা ডি নাম্বার অপশনে রয়েছে। ঠিক, তাড়াহুড়ো করে এভাবে কিন্তু করবে না, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, যাই হোক, কম্পিউটার বেসিসে পরীক্ষা, তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, বাট ওএমআর শিটে পরীক্ষা হলে তুমি কিন্তু যদি এটা একবার গোল করে দিতে, তাহলে কিন্তু ঠিক করার কোনো উপায় থাকতো না। এই কারণে কেয়ারফুলভাবে পুরোপুরি অ্যান্সারটি বের করেই, তাহলে ভ্যারিফাই করেই তারপরে টিক দিবে। ওকে, দেখো 6 নম্বর কী বলেছে? একটি ফ্লাক্সে দুটো ছিদ্র রয়েছে। আমি একটি ফ্লাক্স তৈরি করে নেই, আর্টিফিশিয়াল ফ্লাক্স। যাই হোক, আমার ছবির তৈরি করাটা ভালো নয়, খুবই বাজে ছবি, এটা ফ্লাক্স নয়, অন্য কিছু মনে হচ্ছে। যাই হোক, প্রথম চিত্রটি 9 মিনিটে ফ্লাক্সটিকে খালি করে। আমি লিখে নিই, এ একটি চিত্র রয়েছে, এ করে 9 মিনিটে খালি, আবার আরেকটি চিত্র রয়েছে বি, এরা করে 16 মিনিটে খালি। ঠিক আছে, তাহলে যদি তারা একসাথে চিত্র দুটি একত্রে ফ্লাক্সটি খালি করতে চায়, তাহলে কত সময় লাগবে? সময় কার্যের অঙ্ক, সিম্পল অঙ্ক আমরা জানি। কি করতে হবে? আমাদের লসাগু নিতে হবে। দেখো লসাগু যাচ্ছে না, অর্থাৎ এদের গুণফলই আমাদের হয়ে যাবে লসাগু, 144। তাহলে এ কতটুকু কাজ করে? জাস্ট 9 দিয়ে 144কে ভাগ করে দাও, 16 ইউনিট করে কাজ করে। আর বি একাই করে 9 ইউনিট করে কাজ। তাহলে কি বলছে? তারা একত্রে, তাহলে একত্রে কত ইউনিট কাজ করবে? 25 ইউনিট। ওকে, এখন দেখো টোটাল আমাদের কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ আমাদের লসাগুটি হয়ে যায়,
অর্থাৎ টোটাল সে 144 ইউনিট কাজ করে। দুজনে করে, দুজনে 25 ইউনিট করে করে, জাস্ট এদেরকে ভাগ করে দাও। যদি আমি ভাগ করে দেই, 5 দিয়ে আসছে আমাদের 125, তাহলে 5 দিয়ে ডাইরেক্ট যাবে 5, তাহলে এখানে হয়ে যাবে 19/25। ওকে, তাহলে তাদের এত কি মিনিট সময় লাগবে। ওকে, কোথায় রয়েছে? ডি নাম্বার। দেখো ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তবে অবশ্যই আমাকে একটি লাইক দিবে এবং কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যদি ভিডিওতে কিছুটা ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, অবভিয়াসলি আমাকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্যার, অ্যাজ এ দাদা হিসাবে জানিয়ে দেবে, যাতে আমি ইন ফিউচার নেক্সট ভিডিওতে সেটি ইমপ্রুভ করতে পারি। ওকে, ঠিক বলেছে। একটি ডেটা সেটের প্রকরণ হচ্ছে 196, সেই ডেটা স্ট্যান্ডার্ডের বিচ্যুতি কত? বিচ্যুতি কত? দেখো এরকম অঙ্ক সাধারণত আমাদের দেয় না, তো যাই হোক, ডেটা সেটের প্রকরণ যখনই তোমরা দেখবে, এটার একটি বড় ইসে রয়েছে, কনসেপ্ট রয়েছে, তো এখানে শেখানো সম্ভব নয়। আমি নেক্সট ভিডিওতে তোমাদের শেখানোর চেষ্টা করব। যাই হোক, এটা বুঝে নাও, যখনই ডেটা সেটের প্রকরণ দেওয়া থাকবে এবং এর স্ট্যান্ডার্ড বিচ্যুতি জানতে চাইবে, তখন জাস্ট একে রুট করে দেবে, রুট 196। এখন 196 রুট কত? 14, তাহলে 14 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখন অনেক স্টুডেন্টের মনে একটি কোশ্চেন আসবে, রুট যদি 196 বের করি, তার তো অ্যান্সার তো +-14 হয়। তোমরা জানো কি এই প্রসেসটি? ওকে, আশা করি জানো সকলেই। যখনই একটি যে কোনো সংখ্যার সামনে পজিটিভ বা নেগেটিভ সাইন দেওয়া থাকবে না, তার বর্গমূল করতে বলে অথবা রুট করতে বলে, তার অ্যান্সার কিন্তু +-14 আসবে। বাট এখানে আমাদের ডেটা স্ট্যান্ডার্ডের বিচ্যুতি বের করতে বলেছে। যখনই বিচ্যুতি বের করতে বলবে, তখনই এই +- হবে না, জাস্ট সংখ্যাটা থাকবে। অনেক স্টুডেন্ট ভুল করে কিন্তু এই অ্যান্সারটাও দিয়ে ফেলবে, তোমরা একটু ভাবনা চিন্তা করে দেবে। ওকে, গণনা করো ঠিক একই রকম, 4923/547 -10। দেখো প্রথমে আমরা দেখে নেব কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখো কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। যখন আমাদের কাটাকুটি যাবে না, তখন আমরা লসাগু করে করব। বাট এখানে কাটাকাটি যাচ্ছে, লসাগু করার প্রয়োজন নেই। দেখো ডাইরেক্ট একবারই যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে। 7 নং 63 আর 5 নং 45, 49 রয়েছে। যাই হোক, তাহলে আমাদের এখানে আসলো 9 - 10, অর্থাৎ কি বড় কে মাইনাস, তাহলে কি হয়ে গেল 1, তাহলে -1 হয়ে গেল রাইট অ্যান্সার। বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখন ডেটা সেটের মধ্যক মান কত? এর মধ্যমা বের করতে বলেছে। তো আমরা মধ্যমা কীভাবে বের করি? সংখ্যাগুলির যোগফল আমি একটু লিখে দিচ্ছি। এর আগের সেটেও এটা ছিল, এই কোশ্চেনটা ছিল না, বাট মধ্যমা বের করতে বলেছিল। সংখ্যার যোগফল বাই টোটাল নাম্বার অফ সংখ্যা, টোটাল সংখ্যা। টোটাল কয়টা সংখ্যা রয়েছে আমরা গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। টোটাল আমাদের কাছে 9টা সংখ্যা রয়েছে। এখন সংখ্যাগুলোর যোগফল, যারা বেসিক করছো তাদের একটু যোগ করতে অসুবিধা হতে পারে, বাট আমরা যোগ করব না, আমরা কনসেপ্ট দিয়ে যোগ করব। তাহলে দাদা কীভাবে যোগ করব দেখে নাও। প্রথমে রয়েছে 1, তারপরে কি রয়েছে দেখো, এই হাফ এবং হাফ যোগ করলে কত আসে? আমরা সকলেই জানি, ছোট থেকে শিখে আসছি, হাফ এবং হাফ যোগ করলে আমাদের একই আসে, কমা। 3/4 এবং 1/4 যোগ করলে আমাদের 1 আসে। কিভাবে দেখে নাও, 3/4 + 1/4, তাহলে লসাগু আমাদের 4ই আসবে এবং উপরে যোগ করলেও 4 আসবে, অর্থাৎ একই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, অর্থাৎ এর মানও হলো আমাদের 1 1 2 3, ও সরি একটা 1 বেশি লিখে হলো, যাই হোক, হ্যাঁ এইটুকুর মান বের হলো এটা। এখন এই দুটোকে যোগ করলেও আমাদের 1 আসছে। ঠিক আছে, আর কি কি বাকি থাকলো? 2 বাকি থাকলো এবং হাফ বাকি থাকলো। জাস্ট এখন মুখে মুখে যোগ করে দাও, তাহলে 2 3 4 5 6 6.5, 6 সমস্ত 1/2। এটাকে ভাঙিয়ে লিখছি, 6 দুগুনি 12, 1 13, 13/2। এখন যদি আমি এটা গুণ আকারে লিখতে চাই, তাহলে হয়ে যাবে আমাদের 1/9। ঠিক, এখন তাহলে কত বেরাবে অ্যান্সার? 13/9 দুগুনি 18, 13/18 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বাট এখানে অ্যান্সার টাইপিং করার সময় আমার একটু ভুল হয়েছে, আমার টিমের ভুল হয়েছে, তো তোমরা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, 13/19 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো ভ্যারিয়েন্স জানতে চেয়েছে, তাহলে 2 4 5 6 8 17,
এর ভ্যারিয়েন্স কত বলেছে 23.33, তাহলে 4, 8 কত 10, যাই হোক লিখলাম না, আর এদের ভ্যারিয়েন্স কত হবে এটা জানতে চেয়েছে। একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। দেখো 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 17 দুগুনি 34। অর্থাৎ তাহলে কি আমরা এখানেও 2 গুণ করব? না, এখানে তার ডাবল দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ কত 2 দুগুনি 4, 4 দিয়ে জাস্ট গুণ করে দাও। 4 দিয়ে যদি গুণ করে দাও তাহলে আমাদের গুণ আসবে 23, সরি ভুল বললাম, 93 পয়েন্ট সামথিং। যাই হোক আমরা বুঝতে পারছি 93 দিয়ে একটি অ্যান্সার রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের গুণও করতে হবে না, বাট যদি দুটো অপশন দেওয়া থাকতো 93 দিয়ে বা 9 দিয়ে 93.48, তখন আমরা পুরোপুরি গুণ করে সেটি ভ্যারিফাই করে নিতাম। ওকে, 11 নাম্বার অঙ্কটি কি বলেছে? মিস্টার মহেশ একটি বাস 15% ক্ষতিতে 22,100 টাকায় বিক্রয় করেছেন। ঠিক আছে, বুঝেছি। সে যদি 15% লাভ করতে চায় তাহলে সে কত টাকায় সেটি বিক্রয় করবে? ভালো করে দেখো, মিস্টার মহেশ 15% ক্ষতিতে, অর্থাৎ 15% ক্ষতি মানে জানি কি, ধরো 100 টাকা সেই দ্রব্যটির যদি ক্রয় মূল্য হয়, 15% ক্ষতি তার মানে কত? 85 টাকায় সে কিনেছে, বিক্রয় করেছে। তাহলে 85 টাকা মানে কত? 22,100। এক মানে কত? 22,100 বাই 85 ইন্টু সে কী করবে? 15% লাভ করতে চাইবে, অর্থাৎ 115 টাকায় সে যদি বিক্রয় করে তাহলে সে কত টাকা লাভ করবে। ঠিক আছে, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুগুনি 10, 3 5 15, 5 দিয়ে 5 একে 5, 5 17 85, 17 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে আমাদের, 17 1 17, 3 17 0 0, অর্থাৎ গুণ করলে আমাদের কত আসছে? 23 এবং 13কে গুণ করলে আমাদের আসছে 29,900 টাকা। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের 1 নাম্বার প্রসেস। এটা যাদের ভালো লাগবে না বা সুইটেবল মনে হবে না, 2 নম্বর প্রসেস দেখে নাও। 15% মানে কি জানি আমরা? 15% মানে জানি 15/100। ঠিক তো? 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 20 100, 3/20 টাকা। তাহলে সেই দ্রব্যটির ক্রয় মূল্য 20 টাকা এবং 3টি হচ্ছে ক্ষতি, যেহেতু 15% ক্ষতি বলেছে অর্থাৎ 3 ক্ষতি, তার মানে জিনিসটির দাম যদি 20 টাকা হয়, 3 টাকা সে লস করে বিক্রয় করেছে, অর্থাৎ 17 টাকায় বিক্রয় করেছে। তার মানে 17 মানে হচ্ছে আমাদের 22,100। এক মানে কত? 22,100 বাই 17 ইন্টু, এখন কি বলেছে? সে 15% লাভ করবে, প্রফিট করতে চায়। তার মানে সে 20 টাকা যদি কিনে থাকে, সে প্রফিট করবে 3 টাকা, অর্থাৎ 23 টাকার মান কত হবে? ঠিক একইভাবে কাটাকাটি যদি করে দেই আমাদের 1300 আসবে, অর্থাৎ গুণ যদি করি তাহলে 29,900 টাকা বের হবে। একই সেম টু সেম অ্যান্সার বের হবে, বাট প্রসেস তোমার যদি এটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি এটা করবে, আর যাদের এটা সুইটেবল মনে হবে তারা এটা করবে। ঠিক আছে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, এখন কি বলেছে? প্রদত্ত সংখ্যার সঠিক ঊর্ধ্বক্রম কোনটি তা নির্ণয় করুন। সঠিক আমাদের ঊর্ধ্বক্রম বের করতে বলেছে, খুবই সিম্পল একটি অঙ্ক। দেখো কি রয়েছে, তো প্রথমটিকে আমি ধরে নিচ্ছি, তাহলে 2/3, 5/6 এবং 3/4। আমরা এটা কিভাবে করি? আমরা এটার বিভিন্ন প্রসেস রয়েছে, তো আমি একটা শেখাচ্ছি তোমাকে। তোমরা লসাগু, হরগুলো লসাগু করবে, 3 6 4, এর লসাগু করে গুণ করে দেবে। এর লসাগু কত? 12, বুঝতে পারছি 12, এরও 12, যেহেতু সেম তিনটিরই লসাগু দিয়ে গুণ করলে তারপর বেরিয়ে যাবে। 3 4 12, অর্থাৎ 4 দুগুনি 8, এর মান হচ্ছে 8, 6 দুগুনি 12, অর্থাৎ 5 দুগুনি হয়ে যাচ্ছে 10, 3 4 12, অর্থাৎ 3 তিরিকা হয়ে যাচ্ছে 9। এখন মানের ঊর্ধ্বক্রম কোনটা? যখনই তোমরা ঊর্ধ্বক্রম দেখবে, অর্থাৎ একে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, অ্যাসেন্ডিং মানে প্রথমে ছোটটি রাখতে হবে। ছোট কে রয়েছে? 8 9 10। ওকে, আর ডিসেন্ডিং মানে বড়টা প্রথমে রাখতে হবে। এখানে ঊর্ধ্বক্রম বলা রয়েছে, তার মানে ছোট থেকে বড়।
যেটা বলা থাকবে তার উল্টোটা, ঊর্ধ্ব মানে বড়, এর উল্টো কি ছোট, তার মানে ছোট থেকে বড় করতে হবে। তার মানে 8, 9, 10, 8-এ কে রয়েছে 2/3 রয়েছে, 9-এ কে রয়েছে 3/4 রয়েছে, 2/3, 3/4 কোথায় রয়েছে দেখো এখানে রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। 8-এর 2/3 পাওয়ার রয়েছে, তাহলে 8 মানে আমরা কি জানি, 8 মানে জানি আমি 2-এর কিউব, তার আবার পাওয়ার দেওয়া রয়েছে 2/3, ঠিক। তাহলে 2/3 আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী জানি, এই পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অর্থাৎ 3 × 2/3, 3 কেটে যায়, তাহলে 2 এর মাথায় 2 বেঁচে থাকে, অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। মিসেস কবিতা 950 টাকা বার্ষিক 6% সুদের সরল সুদের হারে ধার করেছিলেন, 4 বছর পর সে ঋণ পরিশোধের জন্য কত টাকা দেবে। ওকে, খুবই সিম্পল অঙ্ক, সরল সুদ থেকে দেওয়া রয়েছে। তার মানে আমরা কি জানি ফর্মুলা, প্রথমে ইন্টারেস্টটা বের করে নিই, PTR/100, পি মানে ক্যাপিটালটা যেটা রয়েছে, টি মানে টাইম কয় বছর, 4 বছর, কত পার্সেন্ট করে, 6% করে, বাই 100, ঠিক আছে। 0 কেটে দিচ্ছি আমি, 2 দিয়ে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 5 দিয়ে 5-একে 5, 5 রং 45, তাহলে 19 × 12 আমাদের হয়ে যাচ্ছে 228। কি বলেছে, সে পরিশোধের জন্য কত টাকা দিবে, আমাদের জাস্ট বলেনি ইন্টারেস্ট কত, আমাদের বলেছে সে পরিশোধ করবে কত, তার মানে যেটা প্রিন্সিপাল রয়েছে সেটাও দিবে প্লাস ইন্টারেস্ট সেটাও দিবে, জাস্ট তাই করে দাও, 950 প্লাস 228, ঠিক আছে। তাহলে হয়ে গেল 1178, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, আমি একটা কথা বলতে চাই, আমি যে এভাবে তোমাদের ভাঙিয়ে ভাঙিয়ে বোঝাচ্ছি, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। অনেক স্টুডেন্ট হয়তো বা ভাবে স্যার এত লো লেভেল থেকে কেন শেখায়, দেখো আমি সবার জন্য ভিডিওটি করি, যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য, যারা অ্যাডভান্স রয়েছে তাদের জন্য। তোমাদের যদি মনে হয় এটা একটু সময় লাগছে, তাহলে তোমরা মুখে মুখে করবে, এগুলা লেখার কোনো প্রয়োজন নেই। এবং অনেক স্টুডেন্ট ভাবতে পারে স্যার এত বড় অঙ্ক পরীক্ষায় কখন করব, তো এগুলো কিন্তু খাতায় কলমে করতে হয় না, এগুলো কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করতে হয়, জাস্ট মুখে মুখেই আমাদের হয়ে যায়। এগুলোর জন্য খাতা কলমের প্রয়োজন হয় না, এটির জন্য প্রয়োজন হয় না, বাট অনেক স্টুডেন্ট যারা বেসিক শিখছে তাদের প্রয়োজন হবে, তারা অবভিয়াসলি খাতায় কলমে করবে, না হলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। এবং প্র্যাকটিসটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস যত যে বেশি করবে তত তার এগুলো সে তার আয়ত্ত হয়ে যাবে। 5-19-95 যারা প্র্যাকটিস করে না তারা কি বলতে পারবে, না পারবে না, যাদের প্র্যাকটিস রয়েছে তারা এটি হুবাহু করে দিতে পারবে, ঠিক আছে। এই কারণে বলছি প্র্যাকটিস করো, ঠিক। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জনদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেব, যাতে ভিডিওটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে এবং তারা সকলে ফ্রি অফ কস্টে আমার এই ক্লাসগুলি করে উপকৃত হতে পারে। ওকে, চলো নেক্সট অঙ্কে। বলেছেন 368 টাকা 158:9 অনুপাতে ভাগ করুন, সংশ্লিষ্ট অনুপাতের টাকার পরিমাণ কত হবে, ঠিক আছে। টাকার পরিমাণ কত হবে আমরা জানি, এটা আনুপাতিক ভাগার করতে হবে 368, ঠিক। এখন দেখো অনেক স্টুডেন্ট কি করবে, প্রথমে একটা একটা করে বের করবে, আনুপাতিক ভাগার তার মানে কি, প্রথমজন পাবে কত 1 টাকা, তাহলে কত হয়ে গেল, সবগুলো যোগ করে দাও, 9 আর 1-এ 10, 18, 5-এ হয়ে গেল 23, এভাবে একটা একটা করে করবে, 368, প্রথমটা বের হলো, দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। তো আমি কি বলছি শোনো, ভালো মনোযোগ সহকারে শোনো, দেখো এই সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটি সেম রয়েছে, তাহলে প্রথমটা এবং সেকেন্ডটা অবভিয়াসলি এগুলোই সেমই হবে। আবার এই তৃতীয় এবং চতুর্থটা সেম দেওয়া নেই, আলাদা রয়েছে, তাহলে আমরা তৃতীয়টা করার চেষ্টা করবো, তাহলে এটা 8 দিয়ে করি আর এটা করে দিই 9 দিয়ে, সিম্পল। বোঝাতে পেরেছি আশা করি। দেখো 23 দিয়ে যদি কেটে দিই, 23 দিয়ে আসছে আমাদের 16, 16 এবং 8-এ হয়ে যাচ্ছে আমাদের 128, অর্থাৎ 128 কোথায় রয়েছে দেখো, দুটোতে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই কারণে কনফার্ম করার জন্য আমি আরও এখানে করব 16, 9-এ হয়ে যাচ্ছে আমাদের 144, অর্থাৎ 144 কোথায় রয়েছে, সি নাম্বার অপশানে, অর্থাৎ এটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের ক্রম হলো, দেখো অনেকেই এটা বুঝবে না এবং পরীক্ষায়
সেটা কি করবে, ছেড়ে আসবে। কিন্তু এটাই কিন্তু সহজ, এবং এখানে কিন্তু ছাক্কা নাম্বার হওয়ার ব্যাপার। জাস্ট কনসেপ্টে মনে রাখো, ঘূর্ণন মানে কি, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। যখনই ঘূর্ণন বলবে এবং কিসের ঘূর্ণন বলবে, এখানে একটি আয়তক্ষেত্রের বলা রয়েছে। তাহলে আয়তক্ষেত্রটি কীরকম, এরকম আমাদের, ঠিক আছে। প্রত্যেকটি ঘূর্ণন কোণ, তার মানে এক একটা জিনিস এইভাবেই চলে যায়, একবার ঘোরে, দুবার ঘোরে, তিনবার ঘোরে, চারবার ঘোরে। একটি জিনিস সেই ক্ষেত্রটি, অর্থাৎ এখানে আয়তক্ষেত্রটি কখন কয়বার ঘুরলে সেটি ঠিক আগের তোমার শেপে ফিরে আসবে। দেখো, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি হবে, সেটা এরকম হয়ে দাঁড়াবে। সরি, এটা একটু বড় হবে, আমি এইভাবে করছি। ক্ষেত্রটি এরকম দাঁড়াবে, অর্থাৎ এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, তাহলে কি এটা ব্রেথ হয়ে দাঁড়াবে, এটা লেন্থ হয়ে যাবে। এটাকে যদি আমি আবার ঘোরাই, দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের সেই আগের ফর্মটাই ফিরে আসবে। এটা হয়ে যাবে ব্রেথ, এটা হয়ে যাবে লেন্থ। বোঝাতে পেরেছি? অর্থাৎ এই অবস্থা থেকে আবার এই অবস্থা ফিরে আসতে কবার ঘূর্ণ করতে হবে, এই যে একবার ঘোরাতে লাগবে, আবার ঘোরাতে হবে, অর্থাৎ দুবার আমাদের টোটাল ঘোরাতে হবে। তার মানে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের ক্রম হচ্ছে দুটি, অর্থাৎ বি। এখানে কিন্তু কোশ্চেনটি আয়তক্ষেত্রে না দিয়ে আমাদের ট্রাপিজিয়ামও দেওয়া থাকতে পারে, ত্রিভুজও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। একটু মাথা ঠান্ডা করে দেবে, খুবই সিম্পল একটি, জাস্ট কনসেপ্টের উপর। যারা যারা ভিডিওটি স্কিপ করে দেখছো তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না, আমি বলছি সকলকেই। যারা মনোযোগ সহকারে এক মনে দেখছো এবং পুরো ফোকাস করে দেখছো, তারাই কিন্তু এগুলো করতে পারবে। বাট যারা স্কিপ করে দেখো, তারা কিন্তু কোনো কিছু শিখতে পারবে না। তাই বলছি, স্কিপ না করে যে ভিডিওটি দেখবে, সেটা আমারই হোক অথবা অন্যান্য কোনো স্যারেরই হোক, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। কেননা প্রত্যেকটি ভিডিওর মাঝে বিভিন্ন স্যার ম্যাডামেরা বিভিন্ন ট্রিক এবং টিপস দিয়ে থাকে। তুমি যদি মাঝখান থেকে ঢুকে ওটা দেখো, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। সো কাইন্ডলি ভালো করে দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে, ঠিক। আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে। যাই হোক, এর সাথে আরেকটি কথা বলতে চাই, তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছো। এই সাপোর্টের কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে অঙ্ক শেখাতে পারছি। সো আমি চাই তোমরা আমাকে আরও বেশি সাপোর্ট করো, যাতে আমি আমার টিমকে আরও বড় বানাতে পারি এবং তোমাদের জন্য এক একটি পরীক্ষার ফ্রি অফ কস্টে বিভিন্ন জিনিস শেখাতে পারি, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট। যেমন আমি ম্যাথ করাচ্ছি, আমি ইসের কথাই বলছি, WBP এর কথা বলছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সরি, ওয়েস্ট বেঙ্গলে কী থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে আমাদের, ঠিক আছে, ইংলিশ থাকে, জিকে থাকে, ঠিক আছে। আমি জাস্ট ম্যাথ করাচ্ছি, তোমরা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আমি আমার টিমকে আরও বড় করব এবং ম্যাথের সাথে রিজনিং, ইংলিশ এবং জিকে প্রত্যেকটি ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো উইথ ফ্রি অফ কস্ট। এই কারণে ভিডিওটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে শেয়ার করে দাও, তারা যেন আমাকে সকলেই মিলে সাপোর্ট করে, যাতে আমিও গ্রোথ করতে পারি এবং তোমাদের জন্য কোনো ভালো কিছু করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দুটো সংখ্যার গুণফল 2400 যদি হয়, তাদের লসাগু, এবং লসাগু যদি 96 হয়, তাহলে তাদের গুণফল কত? ঠিক, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে গসাগু। আমরা কি জানি, গুণফলকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয় লসাগু, এবং গুণফলকে যদি আমি লসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে বেরিয়ে যায় গসাগু। তাহলে 96 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে আমাদের আসছে 25। এই গসাগু মানে কি? এই গসাগু মানে হচ্ছে দুটো সংখ্যার গুণফল। তার মানে সংখ্যা দুটি যে কোনো রয়েছে তার গুণফলই হয়ে যাচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে। অর্থাৎ 2 নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এলসিএম এবং এইচসিএফ সম্বন্ধে একটু হলেও অসুবিধা রয়েছে, তোমরা সকলে মিলে আমার সুবিধা স্যারের এলসিএম এবং এইচসিএফ এর ভিডিওটা গিয়ে দেখতে পারো, সেখানে কিন্তু আমি আরও ভালো করে ডেসক্রিপটিভভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি অসুবিধা থাকে, যদি তুমি জানো তাহলে তো দরকারই নেই কোনো, ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আমি করছি কি, ভিডিও ডেসক্রিপশনে আমি আমার প্লেলিস্ট দিয়ে দেবো, সেখানে তুমি যদি দরকার হয়
যে কোনো চ্যাপ্টার, আয়তক্ষেত্র, তারপরে শতকরা, যে কোনো চ্যাপ্টার যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কাইন্ডলি সেইটি দেখে নেবে, যাতে কনসেপ্টটি পুরোপুরি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ওকে, কি বলেছে, যদি সাইন এক্স 4/5 হয় তবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 কত? তো তোমরা যদি ত্রিকোণমিতি করে থাকো তোমরা একটা জিনিস খুবই ভালোভাবে জানো, এই সাইনের কনসেপ্টটা তোমাদের খুবই ভালো করে জানা রয়েছে। তো সেক আমাদের কিন্তু সেক স্কোয়ার থিটা দেওয়া রয়েছে -1, কি দেওয়া রয়েছে, ট্যান থিটা, আমরা সকলেই জানি ট্যান স্কোয়ার থিটা, বাট এখানে সেক স্কোয়ার এক্স রয়েছে, তাহলে আমরা এটাকে এক্স ধরে নিব, তাহলে অ্যান্সারও কি হবে, ট্যান স্কোয়ার এক্স। আর ট্যান স্কোয়ারে আমাদের কি কি বের করতে লাগে, ট্যান স্কোয়ারে আমাদের লাগে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন লম্ব কই পাবো, ভূমি কই পাবো, এর জন্যই এই পয়েন্টটা দেওয়া রয়েছে। সাইন এক্স, আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যেখানে 90 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো সাইন মানে প্রথমে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটি করাইনি, অনেকের হয়তো অসুবিধা রয়েছে। সাইন মানে আমাদের হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর সাইনের মানেই দেওয়া রয়েছে 4/5, তার মানে 4 হচ্ছে আমাদের লম্ব, 5 হয়ে যাচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে যদি আমি পিথাগোরাসের থিওরেম ইউজ করি, আমরা কি জানি পিথাগোরাসের ট্রিপলেট রয়েছে 3, 4, 5, তোমরা সকলেই জানো 3, 4, 5, তার মানে নিশ্চয়ই ভূমি আমাদের 3 হবে। এখন জাস্ট মানগুলো এখানে পুট করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, তাহলে কি সমান সমান ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে রয়েছে 4, ভূমিকে রয়েছে 3, তার আবার স্কোয়ার রয়েছে, স্কোয়ার করে দাও, অর্থাৎ 4 স্কোয়ার 4 4 16, 3 স্কোয়ার 9, অর্থাৎ 16/9 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, 19 নম্বর অঙ্কটি কি বলেছে, 1187 এবং 2259 এর গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো এগুলো করার জন্য আমাদের কোনো ট্র্যাডিশনাল গসাগু করতে হবে না, জাস্ট অপশনগুলো ভালো করে দেখো, কোন অপশন এমন রয়েছে যেটির দ্বারা প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি উভয়ই ভাগ যাচ্ছে। ঠিক আছে, এটাই জাস্ট মনে রাখো, তাহলে কিন্তু দেখবে হয়ে যাবে। অথবা একটা জিনিস করতে পারো, আরেকটা ট্রিক্স রয়েছে, 1787 এবং 2259 এর মাঝখানে ডিফারেন্সটা বের করে নিতে পারো তোমরা। এর দেখো ডিফারেন্স এখানে কত আসছে, 2, অর্থাৎ 502। তার মানে সংখ্যাগুলি এমন একটি সংখ্যা হবে যেটি 502 এর কি, যেটিকে গুণ করলে 502 আসবে। তাহলে দেখো এখানে একটি মাত্রই সংখ্যা রয়েছে যেটি হয় 251, 2 যা, অর্থাৎ 251কে 2 দিয়ে গুণ করলে 502 আসছে, অর্থাৎ 251 এমন একটি সংখ্যা যার দ্বারা যেটি হচ্ছে এদের গসাগু। এখন এটাকে আরও কিভাবে কনফার্ম করে নেব, তাহলে দেখবে এই 251কে দিয়ে কি প্রথম সংখ্যাটি ভাগ যাচ্ছে, দেখো 7 দিয়ে যদি করি, 7 একে 7, 5 7 35, 7 2 14, হ্যাঁ হয়ে যাচ্ছে। আবার 251 দিয়ে কি এটি যাচ্ছে, 9 কে 9, 5 9 45, 9 2 18, বাঁচে 22, হয়ে যাচ্ছে। অর্থাৎ 251 এমন একটি সংখ্যা যেটির দ্বারা দুটোকে ভাগ যাচ্ছে, অর্থাৎ এটি হয়ে যাবে তাদের গসাগু। ওকে, দুটো প্রসেস আছে, তাহলে একটি হচ্ছে জাস্ট সংখ্যাগুলো দেখে ভাগ করে দেবে, অথবা আরেকটি আছে ডিফারেন্স বের করে দেখবে কার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, অর্থাৎ কতকে গুণ করলে এটা ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। খুবই সিম্পল, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, ডাব্লু স্কোয়ার √/z² প্লাস y²। ডাব্লু মানে কি, -2 এর স্কোয়ার কি হবে, মাইনাস যেহেতু রয়েছে, মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে। √/z কত রয়েছে, -1/2, -1/2 এর স্কোয়ার ঠিক একই রকমভাবে 1/4 হবে, প্লাস y কত রয়েছে, 0, 0 স্কোয়ার তো 0ই হবে, এটা লেখা না লেখা সমান। তাহলে 4 ইন্টু 1/4 এর রুট কত, 1/2, কাটাকাটি করে দেই, 2 2 4। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
মান নির্ণয় করো, খুবই সিম্পল। এক্স মাইনাস 3 সমান সমান 3x প্লাস 7। আমরা এটা কীভাবে করতে পারি? এক্সগুলোকে একই সাথে নিয়ে যাও এবং সংখ্যাগুলোকে একই সাথে নিয়ে আসো। তাহলে এখানে -3 -7 এ প্লাস রয়েছে তাই মাইনাস হয়ে গেল। আবার এই পাশে গেলে কি হবে? 3x মাইনাস কি এক্স, অর্থাৎ এখানে হয়ে গেল 2x। আর এখানে কত? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -10, অর্থাৎ এক্সের মান বেরিয়ে গেল -5। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। 3380 3380 এগুলো বাচ্চা অঙ্কগুলো মনে হয় করাতে হবে না। 520 তাও করে দিচ্ছি ইন্টু 5 ভাগ রয়েছে, আমি গুণ করে এখানে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এখন কাটাকাটি করে দাও, 0 0 কেটে যায়। ঠিক আছে, ডাইরেক্ট যদি কেটে দিতে চাই তাহলে আমাদের আসবে 65, 65 5 দিয়ে ভাগ করলে 13, অর্থাৎ এর মান বেরিয়ে যাবে আমাদের 13, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 23 নাম্বার, 5 সেমি দৈর্ঘ্য এবং 3 সেমি একটি ব্যাসার্ধের একটি আয়তক্ষেত্র একটা প্লট রয়েছে। তার কর্ণের দৈর্ঘ্য কত? তা ছবি আঁকার প্রয়োজন হয় না, কর্ণের ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য কত? 5, অর্থাৎ 5 স্কোয়ার হয়ে গেল 25, প্লাস প্রস্থ হচ্ছে 3, প্রস্থ হয়ে যাচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কি হয়ে গেল? 9, অর্থাৎ √25। 25 বলছি কেন? √ওভার কত? 34, অর্থাৎ √34ই তো আমাদের কারেক্ট অ্যান্সার, কেননা আর তো যাচ্ছে না এবং ভাগ করে লেখা নেই। এখানে কিন্তু প্লাস মাইনাসের কোনো ব্যাপারটি হবে না, জাস্ট √34ই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। মিস্টার ইব্রাহিম 7,500 টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে ধার নিয়েছেন। 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত হবে? জাস্ট চক্রবৃদ্ধি সুদ কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 5% মানে আমরা কি জানি? 5% মানে আমরা জানি 5/100, তাহলে 1/20। ঠিক, তার মানে 20 টাকা যদি আমার আসল হয়, সুদ কত টাকা হবে? সুদে মূল্যে আমাদের হয়ে যাবে 21 টাকা। 20 টাকা যদি আসল হয়, 1 টাকা আমি সুদ পেলাম, তাহলে সুদে মূল্যে হয়ে যাবে 21 টাকা। ক বছরের জন্য? 2 বছরের জন্য, অর্থাৎ স্কোয়ার। তোমাদেরকে এই ট্রিক্স এইভাবে শিখিয়েছিলাম আমি চক্রবৃদ্ধি সুদে, অর্থাৎ 20 স্কোয়ার হয়ে গেল 400, আর 441 স্কোয়ার হয়ে গেল 421 স্কোয়ার হয়ে গেল 441। 400 মানে মূলধন বলেছে 7500 টাকা, অর্থাৎ 7,500 টাকা। এটাই তো মূলধন, এটা প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে কত? মূলধন 7,500। তাহলে দেখো কত মাল্টিপ্লাই হলো, তাহলে আমাদের 18.75 মাল্টিপ্লাই হলো। অর্থাৎ তোমরা কি এটাও এইভাবে করতে পারো? 400 মানে 7500, 1 মানে 7500 বাই 400, তার মানে 441 মানে কত? ঠিক আছে, এটা কাটাকাটি করলে 18.75 আসবে, এবং এই দুটোকে যদি গুণ করে দিই, গুণ করলে আসবে আমাদের 8268.75। ঠিক আছে, দেখো অনেক স্টুডেন্ট কী করবে? অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে এটি টিক দিয়ে দিবে। দেখো এটিও অ্যান্সারে দেওয়া রয়েছে, বাট এটি কি বের হলো? আমাদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বের হলো, বাট আমাদের তো অ্যান্সারে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, জাস্ট ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে 68.75 মাইনাস কত? 7500, জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে আমাদের আসছে 75 এখানে আসছে 0.86, অর্থাৎ 768.75 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো যার প্রত্যেকটি বাহ্যিক কোণ 72 ডিগ্রি। যখনই যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলবে, সেই একটি বহুভুজ যার ধরো কি বলি, আমরা জানি না সেটির বাহু কত রয়েছে, যে কোনো ক্ষেত্রেই আমাদের এরকম প্রশ্ন থাকলে সিম্পল জাস্ট 360 ডিগ্রি
বাই বাহ্যিক কোণ অর্থাৎ কত 72 ভাগ করে দাও, অর্থাৎ তাহলে 5টি, তার মানে সেই বহুভুজটি 5টি বাহু রয়েছে, অর্থাৎ বহুভুজটি পঞ্চভুজ একটি। 1 2 3 সরি এরকম হবে চিত্র, যাই হোক 1 2 3 4 5 এরকম হবে চিত্রটি, আমি চিত্রটি আঁকাতে পারলাম না, যাই হোক 5টি বাহু দ্বারা গঠিত একটি বহুভুজ, হ্যাঁ, এর বাহুর সংখ্যা 5টি। তাহলে এটা মনে থাকবে তো, এটা লিখে নাও 360 ডিগ্রি বাই বাহ্যিক কোণ, এটা একটু মনে রাখবে, স্ক্রিনশট করে নেবে কাইন্ডলি অথবা খাতায় তুলে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন অঙ্ক আমরা দেখতে পেরেছি, জিডিতেও দেখতে পেরেছিলাম কয়েকদিন আগে। যাই হোক পরের অঙ্কটা চলে যাচ্ছি আমি। রক্ষন্ত ভার্মার থেকে দ্বিগুণ ভালো, তার মানে দুজন ছেলে রয়েছে, একজন রক্ষন্ত একজন ভার্মা। এখন প্রথমে বুঝতে হবে কে কত গুণ। রক্ষন্ত ভার্মার থেকে দ্বিগুণ, তার মানে ভার্মা যদি 1 ইউনিট কাজ করে রক্ষন্ত কাজ করবে 2 ইউনিট, তার মানে এর চেয়ে 2 গুণ যেহেতু ভালো হচ্ছে। তারা একসাথে 19 দিনে কাজটি করে, সম্পূর্ণ করতে পারে। ভার্মা একাই কতদিনে কাজটি করবে? দেখো তারা একত্রে, অর্থাৎ তারা কত ইউনিট কাজ করলো, 3 ইউনিট করে কাজ করলো। কতদিন ভাই? 19 দিন, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ বেরিয়ে যাবে কত? 57। বোঝাতে পেরেছি? ভালো করে বোঝো। রক্ষন্ত ভার্মার থেকে দ্বিগুণ বসালাম, দ্বিগুণ, ভার্মা 1 গুণ, তারা 19 দিনে কাজটি করতে পারে টোটাল কাজ। তার মানে তারা দুজনে মিলে করেছে, তাহলে তারা 3 ইউনিট কাজ করেছে। কতদিন করেছে? 19 দিন। তাহলে টোটাল কাজ কত? 19 × 3 ইউনিট, অর্থাৎ 57 ইউনিট টোটাল কাজ। ভার্মা একা কাজটি কত করতে? তাহলে ভার্মা একাই করে 1 ইউনিট করে, তাহলে কতদিন সময় লাগবে? 57 দিন। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 3 2 4 2 9। গুণ মানে বলেছে ভাগ, হলো। প্লাস মানে বলেছে গুণ, প্লাস মানে বলেছে গুণ, মাইনাস মানে কি বলেছে? মাইনাস মানে বলেছে যোগ, এবং ভাগ মানে বলেছে মাইনাস। প্রথমে ভাগের কাজ করতে আমরা জানি, 3/2 × 4, তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, তার সাথে 2 যোগ 6 7 8 থেকে -9, 8 - 9 ঘুরে ফিরে -1 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, সি নাম্বার রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:5, তাদের গসাগু যদি 18 হয় সংখ্যাগুলোর লসাগু কত হবে? তাহলে দুটি সংখ্যার অনুপাত 2:5 এবং HCF আমাদের দেওয়া রয়েছে 18। যখনই সংখ্যাগুলির গসাগু দেওয়া থাকবে অনুপাত দুটিকে জাস্ট গুণ করে দিবে, তাহলে 18 দুগুণ 36, প্রথম সংখ্যা হলো 36 আর দ্বিতীয় সংখ্যা হলো 5 18 90, এই দুটি সংখ্যা রয়েছে আমাদের কাছে। ঠিক, জাস্ট গসাগু দিয়ে গুণ করে দিবে অনুপাতগুলিকে, তাহলে সংখ্যা দুটি বের হবে। এই সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে, তো আমরা এইভাবে গসাগু বের করব না। কি শিখিয়েছিলাম? সংখ্যা দুটির মধ্যে বড়কে 90, 90 এর কি 90 ঘরের সোজা সবটা কথা, বাংলা ভাষায় কথা বলতে গেলে নামতা, 90 এর নামতা। দেখো 90 একে 90, দেখো 36 কি দিয়ে 90 যাচ্ছে? ভাগ যাচ্ছে? যাচ্ছে না। 90 দুগুণ 180, দেখো 36 দিয়েও ভাগ যাচ্ছে, 90 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে যখন লসাগু করব তখন বড় সংখ্যাটির এভাবে নামতা লিখব, যেই ঘরটি দেখব দুটো দিয়েই ভাগ যাচ্ছে, 36 এবং 90 দিয়ে ভাগ যাচ্ছে, সেটি হয়ে যাবে আমাদের লসাগু, অর্থাৎ 180 হয়ে গেল আমাদের লসাগু। এ নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কটি জিকের একটি জিআই এর একটি অঙ্ক, রিজনিংয়ের একটি অঙ্ক, বাট আমার মনে হলো তোমাদেরকে একটু শেখানো দরকার। বাট এই সমস্ত অঙ্কে অনেক স্টুডেন্টই আমরা ভুল করে থাকি, অনেক বলতে অনেক স্টুডেন্টই ভুল করে আসে পরীক্ষায় গিয়ে। তো দেখে নাও ভালো করে। বলছে 60 জন পড়ুয়া বিশিষ্ট একটি কক্ষে 42 জন অঙ্ক পছন্দ করে, 32 জন ইংরাজি পছন্দ করে এবং 12 জন ইংরাজি অথবা অঙ্ক কোনোটি পছন্দ করে না। প্রশ্ন কি বলেছে? যে সকল পড়ুয়ারা শুধুমাত্র অঙ্ক পছন্দ করে তারা ক্লাসের মোট পড়ুয়ার সংখ্যার কত শতাংশ? তাহলে অন্যান্য স্টুডেন্ট বা তুমিও ভাববে কি 42 জন অঙ্ক পছন্দ করে, 42
কতজনের মধ্যে? 60 জনের মধ্যে। শতাংশের জন্য 100, 0 0 কেটে দিলাম, 6 7 42, অর্থাৎ 70% স্টুডেন্ট। দেখো 70%-এর কোনো অপশনই নেই, তার মানে তোমার এটা ভুল। কি কারণে? এটা আমাদের রাইট অ্যাপ্রোচ নয়। এটার জন্য আমাদের কি করতে হবে? ভেন চিত্র তৈরি করতে হবে। ভালো করে দেখো কটা সাবজেক্ট রয়েছে? দুটো সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট রয়েছে। টোটাল স্টুডেন্ট হচ্ছে 60টি। তো শেষের দিক থেকে আমরা করব। 12 জন ইংরাজি অথবা অঙ্ক কোনোটি পছন্দ করে না। তার আগে এটিকে ধরে নিই ম্যাথ, এটিকে ধরে নিই ইংলিশ। আর এই কমন জায়গাটা কে? কমন জায়গাটা হচ্ছে ম্যাথ ইংলিশ উভয়ই। তাহলে এম প্লাস ইংলিশ দুজনেই যারা ভালোবাসে তারা হচ্ছে এই মিডলের পোর্শনটুকু। প্রথমে বলেছে 12 জন ইংরাজি বা অঙ্ক পছন্দ করে না, তাহলে 12টা আমরা সাইডে লিখবো। 12 জন ইংরাজিও পছন্দ করে না, অঙ্কও পছন্দ করে না। এখন বলেছে তাহলে 60 জনের মধ্যে যদি 12 জন ইংরাজিও পছন্দ করে না এবং অঙ্কও পছন্দ করে না, বিয়োগ যদি করি তাহলে কি আসবে? 48। এরা কি ইংরাজিও পছন্দ করে, অঙ্কও পছন্দ করে, আদার সাবজেক্টও পছন্দ করে। হলো। এখন দেখো 48 জনের মধ্যে 42 জন অঙ্ক পছন্দ করে। 48 জনের মধ্যে 42 জন অঙ্ক পছন্দ করে, অর্থাৎ 6 জন ইংরাজি পছন্দ করে। জাস্ট লিখে দাও তাহলে 6 জন ইংরাজি পছন্দ করে। আবার 48 জনের মধ্যে 32 জন ইংরাজি পছন্দ করে। তাহলে 32 জন যদি ইংরাজি পছন্দ করে, টোটাল হচ্ছে 48 জন এমন যারা অঙ্ক ইংরাজি দুটি পছন্দ করে। আর বলে দিয়েছে পরিষ্কারভাবে 32 জন ইংরাজি পছন্দ করে। এদেরকে যদি বিয়োগ করি তাহলে কি বের হবে? অঙ্ক পছন্দ করা ব্যক্তি। তার মানে 16 জন ব্যক্তি রয়েছে যারা অঙ্ক পছন্দ করে। হয়ে গেল। এখন দেখো টোটাল তো আমাদের 48 জন ছাত্র যারা অঙ্ক এবং ইংরাজি দুটোই পছন্দ করে। আর আমাদের মাঝখানে কি লিখেছি? ম্যাথ এবং ইংলিশ। তাহলে ম্যাথ এবং ইংলিশ কারা পছন্দ করে? তাহলে 16 জন শুধু ম্যাথ, 6 জন শুধু ইংরাজি। তাহলে কত হয়ে গেল? 22 জন। তাহলে 22 জন ছাত্র এমন রয়েছে যারা শুধু ম্যাথ এবং শুধু ইংরাজি ভালোবাসে। তার সাথে যদি 48 বিয়োগ করি তাহলে কি? তারা ম্যাথ এবং ইংলিশ দুটোই ভালোবাসে, অর্থাৎ 26 জন। তাহলে 26 জন এমন পড়ুয়া রয়েছে যারা ম্যাথও ভালোবাসে, ইংরাজিও ভালোবাসে। এখন এটা বের হলো, এখন তোমরা অঙ্ক করতে পারো। বলছে অঙ্ক পছন্দ করে কারা? 16 জন। 16 জন কতজনের মধ্যে? 60 জনের মধ্যে। ইন্টু 100, 3 দুগুনি 6, 2 হ্যাঁ 8 দুগুনি 16, অর্থাৎ 80/3 যদি ভাগ করে নাও, ভাগফল আসবে আমাদের 26.67, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমি এই ছকটিকে আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অনেকের হয়তো অসুবিধা থাকতে পারে, দেখে নাও ভালো করে। প্রশ্নে বলে যে 60 জন পড়ুয়া রয়েছে, ঠিক আছে। একটি বাক্স বানালাম ভেনচিত্র, যেখানে ম্যাথ এবং ইংলিশ সেপারেট করলাম এবং যারা ম্যাথ এবং ইংলিশ দুটো ভালোবাসে তাকে মিডলে রাখলাম। এটা ম্যাথ, এটা ইংরাজির ঘর। বলেছে 12 জন ইংরাজি অঙ্ক কোনোই পছন্দ করে না। তা লিখে নিলাম 12 জন ইংরাজি অঙ্ক কিছুই পছন্দ করে না। এখন টোটাল 60 জনের মধ্যে 12 জন ইংরাজিও পছন্দ করে না, অঙ্কও পছন্দ করে না। বিয়োগ করলে কি বেরোবে? যারা অঙ্ক ও ইংরাজি পছন্দ করে। এখন 48 জনের মধ্যে প্রশ্নে বলেছে 42 জন অঙ্ক পছন্দ করে। তাহলে যদি বিয়োগ করি তাহলেই তো যারা ইংরেজি পছন্দ করে সেটি বের হবে। তাহলে 6 জন ইংরাজি পছন্দ করে, লিখলাম। আবার 48 জনের মধ্যে কি প্রশ্নে বলেছে 32 জন ইংরাজি পছন্দ করে। এটা না, এই 48 জনের মধ্যে 32 জন কি পছন্দ করে? ইংরাজি পছন্দ করে। তাহলে কি বেরোবে? 16 জন অঙ্ক পছন্দ করে। তো 16 জন অঙ্ক পছন্দ করে লিখলাম, 6 জন ইংরাজি পছন্দ করে লিখলাম। এখন মাঝখানে কারা আছে? এই টোটাল 48 জনের মধ্যে একজন ভালোবাসে ম্যাথ, আর একজন ভালোবাসে ইংরাজি। তাহলে 48-এর সাথে যদি এই দুটো যোগফল বিয়োগ করে দিই তাহলেই তো ইংরাজি এবং অঙ্ক যারা ভালোবাসে সেটি বের হবে, অর্থাৎ 26 জন ইংরাজি এবং অঙ্ক ভালোবাসে। তো এখন আমরা করে নিচ্ছি, অঙ্ক কয়জন পছন্দ করে? অঙ্ক 16 জন পছন্দ করে। কতজনের মধ্যে? 60 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে কত হবে? অর্থাৎ 26.67 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম আরও দুটো অঙ্ক রয়েছে। কি বলেছে পরের কোশ্চেনটা দেখে নিই আমি। বলেছে কতজন পড়ুয়া ইংরাজি এবং অঙ্ক উভয় পছন্দ করে? আমরা তো বের করলামই কিছুক্ষণ আগে।
কতজন ইংরাজি এবং অঙ্ক পছন্দ করে? দেখো ভালো করে, 26 জন। অর্থাৎ দেখো বেরিয়ে গেল 26 জন ইংরাজি এবং অঙ্ক দুটোই পছন্দ করে। আবার নেক্সট কোশ্চেনে কি বলেছে, কতজন পড়ুয়া একটি বিষয় করে পছন্দ করে, জাস্ট একটি সাবজেক্ট করে পছন্দ করে, কতজন পড়ুয়া? তাহলে 16 জন এমন রয়েছে শুধু ম্যাথ পছন্দ করে, আর 6 জন ইংরাজি পছন্দ করে। অর্থাৎ টোটাল কতজন একটা একটা সাবজেক্ট পছন্দ করে? 16 + 6 22 জন। অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তো লাস্টের তিনটা আমি কি করালাম? লাস্টের তিনটা আমি রিজনিং থেকে করালাম এবং শেষ অঙ্ক এখানকার এই সেটের। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে এবং তোমরা অনেক কিছু শিখতে পারছো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলেই সাবস্ক্রাইব করবে। আমি প্রেশারাইজ করছি না তোমাদেরকে। যদি ইনফরমেটিভ মনে হয়, হয়তো বা তোমরা শিখতে পারছো, তোমাদের এমন মনে হচ্ছে, তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের কাছে ম্যাক্সিমামভাবে শেয়ার করে দেবে, যাতে তারাও শিখতে পারে অনেক কিছু। এবং লাইক তো করবেই এবং কমেন্টে লিখে জানাবে ভিডিওটি আমার কেমন হয়েছে। আশা করি আমার যতটুকু মনে হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে 100%। ঠিক আছে, কেননা প্রত্যেকটি ভিডিও আমি বেসিক থেকে তোমাদের অ্যাডভান্স অবধি শিখিয়েছিলাম। ঠিক এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না দাদা আমি এটা বুঝিনি। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাও লজ্জার কোনো ব্যাপার নেই, জাস্ট আমাকে কমেন্টে লিখে জানাও দাদা এটা বুঝতে পারিনি, হয়তো বা আমি একটু স্পিডে বুঝিয়েছিলাম। ঠিক, আর আজকে এটুকুই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।